স্বাগত আবারও 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICMEB এর প্রেসিডেন্ট ASM শাইকুল ইসলামের সঙ্গে। ফিরছি তার সাথে আবার আলোচনায়। আমরা বিরতির আগে প্রশ্ন পেয়েছিলাম, যদিও ব্যক্তিগত মতামতগুলি নিয়ে আসলে আমাদের মন্তব্য করা উচিত হবে না। পুঁজিবাজারে ভালো মন্দ সব ধরনের বিনিয়োগকারী থাকবে, আমার সচেতনতা আমার জায়গায় থাকবে। আমি একটু প্রশ্ন আনতে চাই যে ফেনী থেকে যে ভদ্রলোক বলছিলেন যে নতুন আইপিও গুলো বন্ধ করে দেওয়া, আসলে এই ধরনের কথাগুলো অনেকেই বলেন, সেটা কোনো সলিউশন কিনা, কিংবা ভালো আইপিও যে আনতে পারছি না সেটাও অস্বীকার করব না আমি। যে আমরা দেখেছি যে এক্সাম্পল হিসেবে গ্রামীণফোন বাজার আসার পরে কি প্রভাব এসেছিল, কিন্তু এরপরে অনেক ভালো কোম্পানিও আমরা আনতে পারিনি। এই জায়গাগুলো একটু যদি বলেন। না, এখানে দুইটা জিনিস আপনারা জানেন যে আমাদের কথা বলে যে দুষ্ট গোয়ালের চাইতে শূন্য গোয়াল ভালো, হয়তো এই দৃষ্টিভঙ্গি থেকে উনি বলেছেন যে বন্ধ করে দেওয়া দরকার। আবার এটাও তো ঠিক, ক্ষোভ থেকে হয়তো বা পরিমাণটা থেকে তিনি বলেছেন। আবার এটাও ঠিক যে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা কোনো চিকিৎসা না, সলিউশন না। তবে এটা ঠিক যে পলিসি কনসিস্টেন্সি থাকা দরকার। আপনি এই যে ফোন, গ্রামীণ ফোনের কথা বলছেন বা আরো কয়েকটা এক্সাম্পল হিসেবে অনেকগুলো এরকম আসে নাম। তো দেখেন, পাবলিকলি লিস্টেড কোম্পানির ট্যাক্স স্ট্রাকচার দেখে কিন্তু এই কোম্পানিগুলা পাবলিকে আসে। পুঁজিবাজারে আসার তার একটা বেনিফিটের কারণেই সে আসে। তারপরে যদি আপনি হঠাৎ করে তার ট্যাক্স স্ট্রাকচারটা চেঞ্জ করে দেন, তাহলে অন্যদের জন্য একটা ব্যাড সিগন্যাল, যেটা আমরা গ্রামীণ ফোনের ক্ষেত্রে দেখেছি। অন্যদের জন্য ব্যাড সিগন্যাল গেছে। অন্য ফোন কোম্পানিগুলো, সেল ফোন কোম্পানিগুলো আর পাবলিকের সাথে আসে হয়নি। তো এই জন্য এগুলা উচিত যেটা হবে, পলিসি কনসিস্টেন্সি থাকবে, লং টার্ম একটা পলিসি থাকতে হবে। আমরা প্রায় সময় এই ধরনের আলোচনাগুলো আসে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা এশিয়ার অন্যান্য পুঁজিবাজারে মাল্টিন্যাশনাল অনেক কোম্পানি লিস্টেড হয়ে ব্যবসা করতে হচ্ছে, কিন্তু আমার দেশের ক্ষেত্রে সেটা একেবারে উল্টো চিত্র। সেই জায়গাগুলো আসলে অনেক অভিযোগ আছে যে মার্চেন্ট ব্যাংকাররা অনেক বাধ্যবাধকতার কারণে আনতে পারছেন না। নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকা আসলে এই জায়গাটায় কেমন হতে পারে? না দেখেন, নিয়ন্ত্রণ সংস্থা আমার মনে হয় যে এই জায়গাটাতে খুব রাইট তারা এগুচ্ছে। আমাদের মার্কেটটা কিন্তু ভারতের মতো অত বড় মার্কেট না, 1 নম্বর। 2 নম্বর, আমাদের অর্থনীতিটাও অত বড় না। 3 নম্বর, আমাদের যে ইনভেস্টর তারা ততটা এডুকেটেড না। এবং 96 এর দিকে যদি আপনারা চান, তখন কিন্তু একটা কথা ছিল যে এরকম বাইরের বিনিয়োগকারীরা এসে অনেক টাকা নিয়ে গেছে, এরকম কথা ছিল। কাজেই একটু ভেবে চিন্তে আগানোই ভালো, যাতে লাভ বেশি না হোক, অন্তত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিটা যেন না হয়। তো এই ক্ষেত্রে আমি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভূমিকাটা, যে ধীরে চলো নীতি, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। আচ্ছা, আমি একটু আসতে চাই যে অনেক সময় যেমন আসছিল প্রশ্নগুলো যে আইপিওতে আসার আগে এক ধরনের আর্থিক প্রতিবেদন বা এক ধরনের ফুলি ফাপি অনেক ধরনের বা ব্যতিক্রম যে ভালো উদাহরণ নেই সেটা আমি অস্বীকার করব না, কিন্তু আসার পরে আর্থিক প্রতিবেদন, বিশেষ করে অডিট রিপোর্ট গুলো বা আইপিএস গুলো নিয়ে অনেক ধরনের মন্তব্য, আপনি পুঁজিবাজার সংশ্লিষ্টতা রয়েছে আপনার, এগুলো জানেন আপনি। সেই জায়গাটায় কতটুকু পরিবর্তন এসেছে বা এই জায়গায় আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা আর কি করণীয়? সবার আগে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করতে হবে। আপনারা দেখেছেন লেমন ব্রাদার্স, কোর্ট ওখানে রায় দিয়েছে এবং লেমন ব্রাদার্স কোম্পানিকে বাধ্য করেছে বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে। এবং আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই, প্রায় $1 বিলিয়ন মতো তারা ওই সময় বিনিয়োগকারীদের ফেরত দিয়েছে, কোম্পানি ক্ষতিপূরণ দিয়েছে। এবং যে অডিট কোম্পানিটি এই অডিটটা করেছিল, খুব সম্ভবত এটা EY, ওই কোম্পানিটাকেও আপনারা জানেন যে কোর্ট জরিমানা করেছে, এবং সেটা ছোট ফিগার না, $10 বিলিয়ন। তো এই কাজগুলো তো অবশ্যই সরকারকে এবং নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এদেরকে শক্ত হাতে এগুলো করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের দেশে যেরকম অনেক সময় এই আলোচনাগুলো যখন আসে, অনেকগুলো স্টপ যেহেতু আসে পুঁজিবাজারে, যে প্রথমেই কোম্পানির একটি নিজস্ব অডিট রিপোর্ট থাকে, ম্যানেজমেন্ট থাকে, তারপর অডিটর সেখানে অডিট করেন, নিয়ন্ত্রণ সংস্থা সেটা দেখভাল করেন বা যাচাই বাছাই করেন। আমরা দায়ভার একজনের ঘাড়ে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রবণতাটা বেশি দেখি। সেই জায়গাগুলো আসলে স্বচ্ছতা বা জবাবদিহিতা বাড়াতে আমরা যদিও আমরা জানি এফআরএ হয়ে গেছে, তো সেই জায়গায় আসলে আপনি কি বলবেন? না, আমরা দায়ভার একজন আরেকজনের ঘাড়ে চাপাই, এটা যার যার দৃষ্টিভঙ্গি দিয়ে। আমি নিজে বাঁচার জন্য আপনাকে দায়ী করি, আপনি ম্যানেজার বলছেন কোম্পানি আমাকে এটা দিয়েছে, আবার অডিটর বলছে যে এসএসসি পাস করেছে, এরকম কিছু আসে। এই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তারা দায়ভারটা করেন। কিন্তু বুঝতে হবে যে একটা নিয়ন্ত্রণকারী সংস্থা একটা আইনের মধ্যে চলেন, আইনের সীমাবদ্ধতা থাকতে পারে। সীমাবদ্ধতা যেখানে আছেন, ওনারা সীমাবদ্ধতা উত্তরণের জন্য নতুন আইন তৈরি করছেন। নতুন আইন তৈরি না করে তো উনি কাউকে ধরতে পারবেন না। সেই জন্যই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আসছে।
এটা আসলেই যে আবার সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা আমরা বলতে পারছি না। কারণটা হলো যে এটার অধীনে যে সংস্থাটা হবে সেই সংস্থাটা হতে হবে একদম স্বাধীন সংস্থা এবং তার ক্ষমতা থাকতে হবে অনেক বেশি। যদি আইন করার পর আমরা এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে যদি ওইরকম স্বাধীন সংস্থা হিসেবে করতে না পারি, তাকে যদি ওইরকম ক্ষমতাশালী না করতে পারি, তাকে যদি ওই সরকার থেকে ওই বাজেটটা না দিতে পারি, সে যদি তার অর্থের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তার কিন্তু স্বাধীনতা থাকবে না। আমি এই বিষয়টি আলোচনায় আসবো। আরো কিছু ফোন রয়েছে, প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলবেন। প্রশ্নটি করবেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এই যে বলতে চাচ্ছি যে আইপিওর জন্য যে মার্কেট খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এই আইপিও গুলি আপাতত মার্কেটে তো আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না, লিকুইডিটি ক্রাইসিস, তাই না? জি। এই মুহূর্তে তো আইপিও আপাতত বন্ধ করা যায় না। জি, ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। একই প্রশ্ন আরো আগেও ছিল, আসলে আইপিও বন্ধ করে দেওয়া কোনো সমাধান কিনা এই মুহূর্তে বাজারের জন্য, আপনার মতামত কি? না, আইপিও যদি বন্ধ করে দেয় তাহলে ক্যাপিটাল মার্কেট গ্রোথ হবে কিভাবে? আইপিও বন্ধ করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আনতে পারছি কিনা, তো এটা আমরা তো জানি যে বড় বড় কোম্পানিগুলোকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোকে আইপিওতে নিয়ে আসতে হবে, মোবাইল ফোন কোম্পানিগুলোকে আইপিওতে নিয়ে আসতে হবে, এবং যেটা আগে বলেছি যে কোম্পানি সরকারের পলিসি এটা কোনো সহসা হঠাৎ করে চেঞ্জ করা যাবে না, এটা একটা কনসিস্টেন্সি থাকতে হবে, যেন বিনিয়োগকারীরা এবং যারা আইপিও ইস্যু করে তারা যেন সরকারের পলিসির উপর আস্থাশীল থাকে যে না, আগামী 5 বছর এটা চেঞ্জ হবে না। এই বছর আমি দেখলাম ট্যাক্স স্ট্রাকচার 27.5%, আগামী বছর হয়ে গেল এটা 42%, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হলাম, আপনি আর এই পথে আসবেন না। আচ্ছা আচ্ছা, তো যাওয়ার আগে আমরা যেটা জানতে চাই, আপনি একটা কথা বলছিলেন যে আমাদের বিনিয়োগকারীদেরকে অনেক বেশি অ্যাওয়ার করতে হবে, যা তাদেরকে পুঁজিবাজার সম্পর্কে এই সম্পর্কিত জ্ঞানগুলো বেশি দিতে হবে। সেই জায়গায় আমাদের নিয়ন্ত্রণ সংস্থা কতটুকু সজাগ বা আর কি করণীয়? আমি জানি, যতদূর জানি আমাদের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অত্যন্ত সজাগ। এখন লিমিটেশন হয়তো আছে, এবং তারা, আমি সর্বশেষ খবরও জানি যে তারা এই আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে অ্যাওয়ার করার জন্য, শিক্ষিত করার জন্য বেশ কিছু প্রোগ্রাম নিচ্ছেন, এবং মাননীয় অর্থ মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ করছেন। একটা কারণ জানান, এর পিছনেও শিক্ষিত করে তোলার পিছনেও ফান্ডের প্রয়োজন। ওই অ্যালোকেশন পেলে হয়তো তারা এই জায়গাটা আসবেন। কিন্তু আমরা তো জানি আমাদের নিয়ন্ত্রণ সংস্থা এখন স্বাধীন, তারা অর্থের যে অন্য কাছে চেয়ে থাকা, তাদেরকে সেই সক্ষমতা দেওয়া হয়েছে, তারপরে কতটুকু কার্যক্রম আমরা দেখেছি? না, এই অর্থটা আসে সরকারের বাজেট থেকে। হ্যাঁ, তো এই যে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, তারা যদি পেয়ে যায়, আমার ধারণা তারা এইদিকে আসবে না। পাওয়ার জন্য আমার প্রচেষ্টাটা কতটুকু চলছে, সেই জায়গাটাও তো অনেক ধরনের প্রশ্ন আসে, যে আমি কতটুকু সচেষ্ট পাওয়ার জন্য। আমার ধারণা তারা অত্যন্ত সচেষ্ট, কারণ আমি কয়েকটা সংস্থার সাথে জড়িত, যেখানে তাদের সাথে দেখা হয়, কথা হয়, এবং আপনারা জানেন যে একটা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওইটার মাধ্যমে তারা বিনিয়োগকারীদের শিক্ষিত করার জন্য অত্যন্ত সিরিয়াস। আমার মনে হয় এটা কি বলে, এটাকে স্বাদ আছে সাধ্য নাই, এরকম একটা ব্যাপার। সাধ্য এবং স্বাদের মধ্যে যদি সমন্বয় হয়, এটা ওদের ভবিষ্যৎ আশা করা যায় ভালো হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা রাখবো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন স্বশিক্ষিত বিনিয়োগকারী, যারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন, কারণ তার বিনিয়োগটা ভুল হলেই কিন্তু তার ক্ষতির পরিমাণটা বেশি থেকে যাবে, এবং পুঁজিবাজারের ইতিহাসে ভালো মন্দ সব ধরনের বিনিয়োগকারী থাকবেন। আমরা চাইবো আমাদের বিনিয়োগকারীরা বুঝে বিনিয়োগ করবেন, এবং নিয়ন্ত্রণ সংস্থা তাদের পুঁজির নিরাপত্তা বিধানে অনেক বেশি সচেষ্ট থাকবেন। অবশ্যই সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, একুশেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পুঁজিবাজারের নানা দিককরণী নিয়ে কথা বলছিলেন দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICMAB এর প্রেসিডেন্ট এএসএম শাইকুল ইসলাম। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, দুপুর 12:30টায় আবার ফিরে আসবে 21শে বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।